আমি ৮ বছর সূর্যের আলো দেখিনি। সময়টা বলতো না, আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই, আমাকে নামাজের সময়টা বল। ৮ বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যুর চেয়ে মনে হতো যে মৃত্যু হলো অত্যন্ত এই কষ্ট থেকে মুক্তি পেত। নিয়ম যদি আপনি বেশি আইন দেখাতে চান আপনার সাথে আমরা দুর্ব্যবহার করতে বাধ্য। তো আমি বুঝলাম যে আমি এখানে আইনের কোনো সুরক্ষা আমি এখানে পাবো না। তারা আমাকে চোখ বেঁধে দিল। এই ছিল আমার ৮ বছর অন্ধকারের জীবনের শুরু। আমি ৮ বছর সূর্যের আলো দেখিনি। তো আমাকে যে ছেলে দেখেছিল সেখানে বুঝতে পারতাম না বাইরে কি দিন আর রাত। আমরা কোথায় আছে আমাদের বলতো না, আচ্ছা কি দিন তারিখ বলতো না, সময়টা বলতো না। আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই, আমাকে নামাজের সময়টা বল। বলতে বলা যাবে না, আদেশ। আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হতো যে মৃত্যু এর চেয়ে ভালো। ৮ বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যুর চেয়ে মনে হতো যে মৃত্যু হলো অত্যন্ত এই কষ্ট থেকে মুক্তি পেত। এবং দীর্ঘ ৮ বছরে আমি যা দেখেছি যে এটা সুচিন্তিত ভাবে, সুপরিকল্পিত ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে এই বন্দিশালের বন্দীদেরকে এমন আচরণ করা হতো যেটা মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো। এবং এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা কোনো একজনের সাথে হচ্ছে ব্যাপারটা এরকম নয়। সুচিন্তিত এবং সুপরিকল্পিত এবং সর্বোচ্চ জায়গা থেকে মনিটর করা একটি প্রক্রিয়ার নাম ছিল এই বন্দি আয়নাঘর। আরমান আপনাকে কিছু বলেছিল যে কেন গ্রেফতার করে নিয়ে গেল, কেন ওখানে রাখলো? আমি বারবার তাদেরকে জিজ্ঞেস করতাম। প্রথম যখন নিয়ে গেল আমি অপেক্ষা করলাম যখন আমাকে জিজ্ঞেস করবে। সেই ঘন্টা পেরে দিন হলো, দিন পেরে সপ্তাহ হলো, সপ্তাহ পেরে মাস হলো। আমি যখনই খাবার দিতে আসতো বারবার জিজ্ঞেস করতাম যে আমার ক্যান্সার কেন। তখন বলতো যে বড় স্যারদের জিজ্ঞেস করবেন। মাস পেরিয়ে 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না। তখন আমি বারবার বলতাম যে যখনই গলার শুনে মনে হতো যে কেউ সিনিয়র করে কেউ এসছে, যে আমাকে কেন আনাচ্ছে, আমার বিরুদ্ধে অভিযোগটা কি, অন্তত আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগটা দাও। বলতো যে সর্বোচ্চ জায়গার আদেশ সব থেকে আনা হয়েছে। এটাই ছিল তাদের উত্তর। আমি বলতাম আমাকে বুঝলাম ছাড়বেন না, চেষ্টা ঘুরিয়ে দেন যেন 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারবে। বলতে দেওয়া যাবে না, আদেশ নাই, আদেশ দেওয়া যাবে না। আমরা জানি যে সেই সময়টাতেই কিন্তু আপনার বাবাকে গ্রেফতার করা হয়েছে, কারাবন্দী ছিলেন, প্রশ্নবিদ্ধ বিচারের মধ্যে দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো তারা তো এই কাজটা করেছে, আপনি বাইরে থাকলে তাদের জন্য কি সমস্যা হতো? আর তারা যেটা করতে চেয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কাজটা তো করেছে। আপনার কি মনে হয় যে আপনি কারোর সাথে যোগাযোগ করতেন, নেটওয়ার্কিং করতেন আন্তর্জাতিক ভাবে, এইসব কোনো কারণ হতে পারে? এখন আমি যেটা করার চেষ্টা করেছিলাম যে এই আইনি প্রক্রিয়াটা যে কি পরিমাণ ত্রুটিপূর্ণ এবং এই যে প্রক্রিয়াটা এই বিচারটা পরিচালনা হচ্ছে তা পূর্ব নির্ধারিত এবং আইনের বিধান, সাক্ষ্য আইনের যে বিধান কোনোটাই মানা হচ্ছিল না। এবং সর্বশেষ সারা দুনিয়া দেখেছে যে আমার পিতার বিচারের সময় 2 জন মিনিস্টার পাবলিকলি প্রধান বিচারপতিকে হয়রানিমূলক কথা বলেছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আমাদের মামলা পরিচালনা করে রাজি হয়েছিলেন। তাকে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে তিনি মামলা থেকে নিজে গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। আমি চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য ছিল এই যে অন্যায়গুলো হচ্ছে এটা যেন সবাই জানতে পারে সেটা ব্যবস্থা করার আমি চেষ্টা করেছি। আমি সোশ্যাল মিডিয়াতে আমি রেগুলার পোস্ট করতাম এবং আমি যেখানে আমার পরিচিতি ছিল সেখানে আমি জানানোর চেষ্টা করেছি যে কি হচ্ছে আমাদের সাথে। ফ্যাসিবাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সত্য। তারা ভয় পায় সত্য বেরিয়ে যাওয়ার। হয়তো আমি সত্য কথা বলছিলাম এবং তারা চাইনি এই সত্যি বেরো। আমি যা করছিলাম তারা যা করতে চেয়েছিল সেটার প্রতি একটা বাধা ছিল। সেটা এই বাধা দূর করার জন্য তারা আমার পিতার ফাঁসির 13 দিন আগে আমাকে, দীর্ঘদিন বন্দী ছিলাম, জানতেও পারিনি আমার পিতার কি হয়েছে, জানতে পারিনি আমার পিতা কি বেঁচে আছেন না নাই। এভাবে কাটে আমার। আপনার অভিজ্ঞতা জানতে চাই যে আপনি যখন গেলেন গতকাল আয়নাঘর পরিদর্শনে, আপনার কি মনে হলো? মানে যখন আবার দেখতে গেলেন তখন আপনার মধ্যে প্রতিক্রিয়াটা কি হয়েছিল একটা? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা শুনেছি যে 5 তারিখের পরেই আয়নাঘরের অনেক আলামত, অনেক চিহ্ন মুছে ফেলা হয়েছে। আপনার কি তাই মনে হয়েছে কিনা? প্রথমত আমি এক্সাক্ট আমার লোকেশন আমি নিজে বলতে পারিনি। যখন গুম কমিশন স্থাপন করা হয় এবং সেখানে অভিযোগ দায়েরের সুযোগ দেওয়া হয় তখন আমি আমার অভিযোগ দায়ের করি। তখন গুম কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয়
এবং তারা আমার যতটুকু মনে পড়ে স্মৃতিশক্তি যা আছে, আমাকে যা ভিতরে কি কি শুনেছি, কি কি আমার মনে হয়েছে, তারা আমার কাছে নিয়ে তখন তারা আমাকে তাদের ফাইন্ডিং এর একটা কনক্লুশন আমাকে দিয়েছেন যে আমি মুসলিম এই লোকেশনে ছিলাম। তারপর তারা আমাকে যেটা করেছেন যে আমাকে সেখানে লোকেশনের বেশ কিছু ছবি আমার কাছে পাঠিয়েছেন। আমি তখন চিকিৎসার জন্য দেশে বাইরে ছিলাম, কিন্তু আমি বারবার বলছিলাম যে আমার সেলটা যে ছবি দিচ্ছেন এর সাথে একটু ভিন্ন, মিলছে না। তখন তারা অনেক ছবির মধ্যে শুধু একটা জিনিস আমি চিন্তা করতে, আমি যখন চোখ বেঁধে আমাকে বিভিন্ন সময় সেল থেকে বের করতো, বের হয়ে আমি ডান দিকে আমাকে টার্ন নিতাম, নিয়ে আমি 5টা সিঁড়ি পেতাম। আমি বারবার বলতাম যেটা আমার মনে আছে, 5টা সিঁড়ি উঠতাম, আবার নামানোর সময় 5টা সিঁড়ি নেমে সেলে ঢুকতাম। কিন্তু কোনো মতেই তারা এই সিঁড়িটা তারা খুঁজে পেয়েছেন। এবং আমি বলতাম যে আমি আওয়াজ শুনছি, ট্রেনের আওয়াজ শুনছি, প্লেন ল্যান্ডিং আওয়াজ শুনতে পারতাম শীতকালে। তার ওখানে গরমকালে একটা এক্সস্ট ফ্যান চালাতো, যেটা বাইরের সাউন্ড যাতে আমরা বুঝতে না পারি, বাইরের সাউন্ডকে ঢেকে ঢেকে দেওয়ার জন্য খুব লাউড একটা এক্সস্ট ফ্যান চালাতো। শীতকালে আমাদের কষ্ট তাদের কোনো বিষয় ছিল না। তারা শীতকালে সে তারা যে প্রহরী ছিল তাদের কষ্ট হতো, তখন তারা ওই এক্সস্ট ফ্যানটি বন্ধ করতে বাধ্য হতো আর কি। ওই এক্সস্ট ফ্যান বন্ধ হলে আমরা এখানে আওয়াজ শুনতে পারতাম। সেই সব ক্লু দিয়ে তখন তারা লোকেশনটা আইডেন্টিফাই করেছে এখানে। কিন্তু আমি যে সেলে ছিলাম, যখন আমি ওখানে খাওয়ার সময় হোক, আমাকে যে গোসল করার জন্য এখানে তো যে করেছে, সেগুলো মিল ছিল না, কোনোখানে সেটার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। পরে যেটা আবিষ্কার করা হলো, গুম কমিশনের আমি বলবো যে নির্ভীক সদস্যবৃন্দ নিরলসভাবে এখানে তদন্ত চালিয়ে যেটা আবিষ্কার করেছেন যে সেই সেলগুলোর দরজা ভেঙে দেয়াল তুলে দেওয়া হয়েছিল। দেয়াল তুলে রং করে এমনভাবে দেওয়া হয়েছিল যেগুলো অস্তিত্বই বিলীন করে দেওয়া হয়েছে, এবং যেসব সেলগুলো এমনভাবে ছিল যে ভেঙে ফেলা সম্ভব, সেগুলো ভেঙে ফেলা হয়েছিল। এবং এটাকে প্রমাণ বিনষ্ট করার সর্বোচ্চ চেষ্টা তারা করেছিল। কিন্তু আমি বারবার বলেছি যে সিঁড়িতে নেমে বামে গেলে আমার সেল। পরে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই আমার নির্দেশ যেই জায়গাটা আমি বলেছি যে আমার সেল হতে পারে বলে আমার মনে হয়, তারা সেই দেয়ালটা ভাঙেন এবং দেখতে পান যে সেখানে ভিতরে একটা সেল রয়েছে, এবং আমি যে বিবরণ দিয়েছি সেটার সাথে মিলে যায়, এবং এভাবেই সেই সেলটা উদ্ধার হয়। প্রথমত আমি অবাক হয়েছি যে কি পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে, যে তারা তাদের অপরাধ ঢাকার জন্য কোন পর্যায়ে গিয়েছে। এর অর্থ আমরা যে আয়নাঘর দেখলাম এটা আসলে রিয়েল আয়নাঘর না, এটার অনেক ভাঙচুর করে ইমপ্রুভ করা হয়েছে। এটা ডিটেইল আমাদের কমিশনের সম্মানিত সদস্য রয়েছেন, যারা সকল হাজার প্রতিকূলতার মধ্যে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের ভিকটিমদের সাথে নিরলসভাবে যোগাযোগ করেছেন। বিশেষ করে আমি অনেক দূরে ছিলাম, দেশে বাইরে ছিলাম, টাইম জোন আমার যখন দিন তাদের তখন রাত, তারা সেই সব উপেক্ষা করে আমাদের সাথে যোগাযোগ করেছেন, এবং তারা আবিষ্কার করতে পেরেছেন যে যত যাই করুক সত্য গোপন থাকে না। তারা চেষ্টা করেছে কিন্তু বেরিয়ে আসছে। 8 বছর তো দীর্ঘ সময়। 8 বছর আপনি ওখানে কি করতেন? ছোট্ট জায়গাটার ভিতর কিভাবে দিনের পর দিন পার করতেন? অতি অসহ্য মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো। কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী মানুষ মনে করি। আমি যখন বুঝতে পারলাম যে আমি অপহরণের শিকার হয়েছে, হয়তো আমি এখান থেকে জীবিত বেরোতে পারবো না, তখন আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেল, যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটানোর জন্য। বারবার তাদেরকে আকুল আবেদন করতাম যে একটা ঘড়ি দেন যাতে নামাজটা পড়তে পারি সময় মতো, আর যদি কিছু না দেন, কথা বলি মনে হয় যে আপনারা মুসলমান, আমি মুসলমান, একটা কোরআনশিপ দেন, আল্লাহকে যদি ডাকতে পারে দেওয়া যাবে না। যদি রাখতে চান তাহলে রাখার আমি বলতাম হতাশ হয়ে, যে রাখতে চান রাখার উপকরণ দেন, আর নাইলে মেরে ফেলেন। এভাবে রাখা, বেঁচে থাকা আমাদের যে মৃত্যুর চেয়ে কষ্ট। আমি বলতে পারি যে একমাত্র আমার আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। যখন বের হলেন তখন কি মনে হলো? প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, অনুমান করে যে শেষ রাতে হতে পারে। ওই সময়টা নর্মালি যারা প্রহরী তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না। আমার সময় নামাজ পড়ছিলাম, আমার সময় 10-12 জন আমার সেল ঢুকে গেল। ঢুকে আমাকে বললো, কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন। তাদের নর্মালি এটা তারা করে না, করতো না আগে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। তারা আমাকে চোখ বাঁধতো যে জিনিসটা দিয়ে, সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের, যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয়। সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো, গামছা দিয়ে হাত বাঁধলো, বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল। আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে।
আমি মনে করলাম ওরা মনে হয় আমাকে মেরে ফেলবে। মনে মনে দোয়া করছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয়। আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো, আমার উপরে দুজন বসলো, আমার গাড়ির উপর বসে গাড়ি চলা শুরু। চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যে তারা আমাকে জিজ্ঞেস করলো, গাড়ি থেমে গেলো, আমাকে বসানো হলো, জিজ্ঞেস করলো আমরা কারা। আমি বললাম, আমি অস্বীকার করলাম কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই। তারা বললো যে আপনি দিন কোথায় ছিলেন। আমি বললাম আমার জানা নেই। তখন একটা কথা বললো আমার, যেটা আমার মুখে ধাক্কা লাগলো, বললো সবাইকে এটাই বলবেন। তখন আমার কাছে মনে হলো মনে হয় আমাকে মারবে না, কারণ মারলে তো এই কথা বলার প্রশ্ন আসে না। আমি একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম, গাড়ি চলে গেল। তখন আমি মনে হচ্ছিল যে এখন একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে গেল। মানে সূরা ইয়াসিন পড়ছিলাম, সূরা ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয়, মৃত্যুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই, কিছু নাই, ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা করার চেষ্টা করলাম, দেখলাম যে এমনভাবে পড়েছে আমি খুলে ফেলতে পারলাম। খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি, পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার। আর আমি যেটা পরে আপনার ডাক্তাররা বলেছিল, আমার অপুষ্টির কারণে আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল, আমি সব ঘোলা দেখছিলাম। দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে, আমি দেখতে পাচ্ছিলাম। তো আমি আলোর দিকে হাঁটা শুরু করলাম। হেঁটে যে অনেক দূর হাঁটার পর কাছে যে দেখলাম এটা একটা কনস্ট্রাকশন সাইট। ওখানে একটা সাইনবোর্ড লেখা, সেখানে লেখা দিয়াবাড়ি উত্তরা। এই আমি বুঝতে পারলাম আমি এখানে আছি। আমি কিন্তু তখনও আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি তখন বলতে পারছিলাম না আমার পরিচয় কি। আমি বললাম যে আমার ফোন টোন সব চুরি হয়ে গেছে, আমার বাসায় মিরপুর, আমি কীভাবে যাবো। তোমরা ওদিক যেতে থাকেন। তখনই যে আমি একটা মসজিদে যাই, তখন ফজর আজান হয়ে কাছাকাছি। ওদিকে যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তার খালি প্লট, ওই জায়গাটা পেয়ে গেলাম, ওটা পরিচিত। তারপর আমি হাঁটতে থাকি। তখন কিছুক্ষণ পর আমি দেখলাম যে একটা বড় জায়গায় সাইনে লেখা মেট্রো রেল স্টেশন। আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল। এবং তখন ফজর আজান হয়, আমি সবজি বিক্রেতা হেঁটে যাচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে। তারা মসজিদ দেখে গেল। আমি মসজিদে যেয়ে দেখলাম যে 15 নম্বর সেক্টর জাল মসজিদ। সেখানে নামাজ পড়লাম, মনে মনে খুব ইয়া করছে, কারণ আমি তো জানি যে এখন স্বৈরশাসক চলছে। আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসবে, ভয় আমি পরিচয় দিতে পারছিলাম না। আমার ফোন নাম্বার দীর্ঘদিন মনে নেই কিছু আমার। তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম। উত্তরা যেহেতু বুঝতে পেরেছি, উত্তরা একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, একটি হাসপাতাল ছিল, যেটা আমার পিতা প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। আমার অনেক মানে আল্লাহ মানে আমার ইয়ে হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে। আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে, উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে, আমাকে নিয়ে যাবে নাকি। তো উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের লোকজন, আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিলাম, ছেঁড়া গেঞ্জি গায়ে ছিল, গায়ে গামছা যেটা দিয়ে চোখ বেচুরে গায়ে পড়া ছিল, তারা আমাকে ঢুকতে দিচ্ছে না। বলছে যে কি দরকার, বললাম একটু কথা বলা দরকার, বড় স্যার কেউ আছে নাকি। বলে বড় স্যার তখন তো ভোরের সময়, বলছে 9টার দিকে আসবে, দূরে যান। আমাকে দূরে সরাই দিল। তো আমি রাস্তায় বসে থাকলাম, বসে বসে করছি। আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো, ডাক্তাররা আসলো, অনেক একজন স্যুট টাইপের একজন আসলো আর কি। তখন আমি দৌড়ে তার কাছে গেলাম। সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দূরে আসছে দেখে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে পড়ে, যাতে ভয় আশঙ্কা করতেছে কে, আমার চেহারা চিনতে পারেনি। কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি একটু চিনে কিনা আমাকে, আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিল এবং সে চিনতে পারছে না। আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি, একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি। সে খুব সন্দেহ থেকে তার কাছে আমার মোবাইল কেন। আমি বলি একটু বিপদে পড়ে এসছি, একটু যদি দেখাতে সুযোগ দিতেন। সে তখন তো মোবাইলটা আমাকে দেয়। তখন আমি গুগল সার্চ করি আমার নাম, তখন আমার ওই ছবিটা উঠে আসে যে স্যুট টুট। তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখলাম, চিনতে পারছেন। সঙ্গে সঙ্গে কেঁদে আমাকে জড়া ধরলো, কিন্তু বলেছে ভাইকে ফেরত পেয়েছি, দেশ স্বাধীন হলো, ভাইকে ফেরত পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে মানে এই বলে জানতে বললাম দেশ স্বাধীন হয়েছে। পরে আমি মনে আছে তার বাসায় তার অফিসে বসে ল্যাপটপে দেখলাম যে গুলি হচ্ছে, বাচ্চা ছেলে গুলির সামনে দাঁড়িয়ে আসছে, মারা ছেলেটাকে গুলি লাইনে পাঠিয়ে দিচ্ছে। এই তরুণ যাদের এইসব জেনজি, যাকে সবাই অত্যন্ত ছোটাছুটি করতো, যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্ট সাথে ফার্মের মুরগি বলে ডাকে, তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন, যার জন্য আজকে আমরা দিনের আলো দেখছি। নাহলে হয়তো আমাদের ওখানেই মৃত্যু হতো। তো এইভাবেই আমি মৃত্যু পরে পাই। এবং পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে। যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে, সবাই ভয় পেয়ে গেল। তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না, বলছে আপনার এদিকে আসেন, হাসপাতালে আসেন। তখন আমার পরিবার সদস্য ভয় পেল যে কিছু খারাপ পেল কিনা, হাসপাতালে নর্মালি লাশ যায়।
তখন তারা বললো একটু ছবি পাঠান, তখন তারা আমার মোবাইল আমার মায়ের মোবাইল আপনার ছবি পাঠান। মা সব বলে যে তার ছেলে বেঁচেছে। আমাকে অ্যাম্বুলেন্স করে বাসা পাঠানো হয়, মাকে জড়িয়ে ধরে আমি ফ্যামিলির কাছে ফিরে যাই। তার মানে আপনার বাচ্চা তো আপনাকে 8 বছর দেখেনি, পারিবারিক জীবনে আপনার এখন বড় মেয়ের সামনে থেকে আমাকে টেনে হেঁচে নিয়ে যাওয়া, বুঝতে পারিনি যে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। ও দেখছে আমি খালি পায়ে চলে যাচ্ছি, আমার মেয়েটা আমার জুতো আমার পিছু পিছু জুতোটা ছিল, বাবা তুমি খালি পেয়ে যাচ্ছ, খালি পেয়ে যাচ্ছ। আমার বাচ্চারা ট্রমাটাইজড। আমার অপহরণের পর আমার পরিবার সবসময় চেষ্টা করেছে আমার বিষয় নিয়ে কথা বলার জন্য, দুনিয়া দেশে এবং দেশের বাইরে। এর ফলে নিয়মিতভাবে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে। এই পরিমাণ হয়রানি তাদেরকে করা হয়েছে যে যখন পুলিশ তাদের বাসায় আসতো, আশেপাশে প্রতিবেশীরা মনে করতো মনে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে, সেখানে পুলিশ হয়েছে। আপনারা সবাই জানেন যে যখন টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করে আমার ব্যাপারে, তখন এই পরিমাণ পুলিশ আমার বাসায় এসেছিল, আশেপাশে সব লোকজন বলেছে যে আমরা মনে করছি এখানে মনে কোনো জঙ্গি ধরা পড়েছে, এই জন্য এই পরিণত এসেছিল। তাদের হয়রানির ফলে আমাদের প্রত্যেক সম্পত্তি থেকে আমাদেরকে পালিয়ে যেতে হয় এবং তারা অন্যত্র থাকতে বাধ্য হয়। আমি, আমার পরিবার, আমার সন্তানরা সবাই ট্রমাটাইজড। আমার বাচ্চারা স্কুলে গার্ড থেকে ভয় পায়, আমার মেয়েরা ঘুমিয়ে কেঁদে উঠেছে বাবাকে নিয়ে গেছে, এখন মাকেও নিয়ে যাবে, আমরা এতিম ঘরে থাকি। এই দুঃস্বপ্ন আমার বাচ্চারা থেকে। এটি শুধু একটি না, এই গুম, এই আয়নাঘর, এই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স শুধু একটি জীবন না, এটি শত শত জীবনের কান্নার কথা।